প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আমি দ্বাদশ শ্রেণীর প্রশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সহযোগী অধ্যাপক মাতুল হাজিরা বিদ্যা কলেজ। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তৃতীয় অধ্যায়। আর 3টা ব্যক্তিত্ব আলোচনা করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আজকে আমরা যেটা করব, গত ক্লাসে আমরা শেরে বাংলা সম্পর্কে আলোচনা করছিলাম। আজ আমরা করবো আমাদের আলোচিত বিষয় যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনার জীবন, তার কর্মময় জীবন, গণতন্ত্রের জন্য তিনি কী কাজ করছেন, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আজকে আমাদের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে সোহরাওয়ার্দী হচ্ছে আমাদের আলোচনার বিষয়। প্রথম হচ্ছে জীবনী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জীবন বর্ণাঢ্য, কর্মময়, বৈচিত্র্যময় ছিল। 1892 সালে পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মেদিনীপুর তার বিদুষী জননী খুজিস্তান আক্তার বানু এবং বিদ্যার মামা স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দীর নিকট তিনি বিদ্যা আরম্ভ করেন। এরপর শিক্ষা শুরু হয় তার কলকাতা আলিয়া মাদ্রাসায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি অনার্স সহ বিএসসি পাশ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স সহ বিদ্যালয় থেকে তিনি আরবিতে এমএ ডিগ্রি লাভ করেন এবং 1911 সালে তিনি বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইংরেজিতে ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার হয়ে 1920 সালে দেশে ফিরে তিনি স্বরাজ দলের এবং খিলাফত আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। এ সময় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। 1921 সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার পরিষদে তিনি সদস্য নির্বাচিত হন। এরপর শুরু হয় তার বর্ণাঢ্য কর্মমুখর রাজনৈতিক জীবন। আইয়ুব খানের শাসনামলে তিনি গ্রেপ্তার, নির্যাতনের শিকার হন। তার চিকিৎসার জন্য তাকে বৈরুতে অবস্থানকালে তিনি এই গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পক্ষে 1923 সালে 5 ডিসেম্বর ভোর 3টায় এক নিঃসঙ্গ পরিবেশে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার জীবনী সম্পর্কে জানলাম। এখন সেই যে তার রাজনৈতিক কর্মময় জীবন, সেই বর্ণাঢ্য জীবনটা আমরা এখন আলোচনা করবো। তারপর রাজনৈতিক অবদান সম্বন্ধে আলোচনা করবো। প্রথম হচ্ছে খিলাফত আন্দোলনের তিনি সংগঠক। তিনি কলকাতার মহানগরী শাখায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সাংগঠনিক যোগ্যতা রক্ষা করেন। শ্রমিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল শ্রমিক নেতা হিসেবে। তিনি কলকাতার নাবিক, রেল শ্রমিক, পাটকল, সুতাকল শ্রমিক, রিক্সা চালক, গাড়ি চালক, মেহনতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তুলেছিলেন। মুসলিম লীগ সংগঠন আমাদের ভারতীয় উপমহাদেশে যে দ্বিতীয় দলটি 1906 সালে মুসলিম লীগ 23শে ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয়েছিল। সেই দলে তিনি সোহরাওয়ার্দী যুক্ত হন এবং তিনি 1931 সালে নিখিলবাদ মুসলিম যুব সংস্থা নামে একটি সংগঠন গড়ে তোলেন। 32 সালে কলকাতায় তিনি নিখিলবাদ মুসলিম লীগের অধিবেশনে আহ্বায়ক সমিতির সভাপতি নিযুক্ত হন এবং 37 সালের নির্বাচনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার কারণে এই নির্বাচনে সাফল্য অর্জন হয় মুসলিম লীগের। শুধু তাই নয়, 1945-46 সালের নির্বাচনে মুসলিম লীগ সবকটি আসনে জয়যুক্ত হয়। সমস্ত ভারতের মধ্যে একমাত্র মুসলিম অবিভক্ত বাংলা প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে
মুসলিম লীগ। এদের মধ্যে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবকটি কৃতিত্ব অবিভক্ত বাংলা মুসলিম লীগ সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর হচ্ছে যুক্ত বাংলা পক্ষে আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় গভর্নর জেনারেল যিনি লর্ড মাউন্টব্যাটেন যখন চিন্তা করলেন যে এখানে স্বাধীনতা দিয়ে মানে ভারতবর্ষকে বিভক্ত করবেন, তখন 1947 সালের 3রা জুন পরিকল্পনা যে পাকিস্তান সৃষ্টি হওয়াকালে বাংলাকে বিভক্তি এবং পাঞ্জাবের বিভক্তি যখন প্রস্তাব আসে, তখন তিনি তার ভূমিকা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অন্তত বাংলাকে যেন বিভক্ত করা না হয়। এখানে তখনই একটা বাংলা দেশ নামে একটা রাষ্ট্র গঠন করার কথা ছিল, কিন্তু তা না হয়ে সেই বাংলাকে বিভক্ত করে পশ্চিম বাংলা ভারতে চলে যায় আর পূর্ব বাংলা আমাদের পাকিস্তানে আসে। এই বাংলাটা যেন ভাগ না হয়, এই জন্য তিনি জোরালো ভূমিকা পালন করছেন। যে বৃহত্তর তিনি সামরিক সম্মেলন ঘোষণা করেন যে বৃহত্তর বাংলাদেশে হিন্দু মুসলমানের এক স্বাধীন সমৃদ্ধ রাষ্ট্র গঠন করে আমরা বাংলাকে সর্বোত্তর উন্নত করতে চাই। অর্থাৎ এই বাংলা প্রদেশ যেটা ছিল বঙ্গপ্রদেশ, সেটাকে তিনি ভাগ না করে ওইটাই তখন একক রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ার চিন্তা করছিলেন। বঙ্গভঙ্গের পরিবর্তে হিন্দু মুসলমানের অবিভক্ত স্বাধীন বঙ্গই আমাদের দাবি করা উচিত তিনি ঘোষণা করছেন। কিন্তু শেষ রক্ষা হয় নাই, শেষ পর্যন্ত সেই বাংলাকে বিভক্ত করে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র গঠিত হয়। এই বাংলাকে দুই দিকে ভাগ করে দেওয়া হয়। মুসলিম লীগ গঠন, আওয়ামী লীগ গঠন 1948 সালের 3রা জুন হোসেন শহীদ কলকাতা থেকে ঢাকায় আসেন। কিন্তু ঢাকা মাটিতে পা ফেলার সাথে সাথেই তার চিরকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগের প্রতিক্রিয়াশীল অংশের নেতা ও তার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন তাকে পূর্ব বাংলা থেকে বহিষ্কারের আদেশ দেন। পাকিস্তান গণ পরিষদে তার সদস্য পদও মুসলিম লীগ সরকার বাতিল করে দেয়। মুসলিম লীগ এই সময় গুটি কয়েক ষড়যন্ত্রকারী প্রতিক্রিয়াশীলদের পকেট সংগঠনে পরিণত হয়। গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী অনুভব করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের রাজনৈতিক অধিকার ও অন্যান্য সুবিধা আদায়ের জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দল, এবং এই জন্য তিনি 1949 সালে ঢাকার গণতন্ত্রকামী নেত্রীদেরকে নিয়ে তারই পৃষ্ঠপোষকতা গড়ে ওঠে আওয়ামী মুসলিম লীগ, বর্তমানে যেটা আওয়ামী লীগ। 1950 সালে শহীদ সোহরাওয়ার্দী নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন এবং 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক দলে রূপ দেওয়া হয়। 1954 সালে নির্বাচন ও যুক্ত ফ্রন্ট গঠন। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে চাপের মুখে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন দিতে বাধ্য হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই নির্বাচনে প্রতিক্রিয়াশীল গণতন্ত্রমূলক দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনের প্রচেষ্টা চালান। মূলত তারই প্রচেষ্টায় একই দফা কর্মসূচির ভিত্তিতে আওয়ামী লীগ, শেরবাংলা প্রতিনিধি কৃষক শ্রমিক লীগ, গণতন্ত্রী দল, নিজামে ইসলাম দলকে নিয়ে একটি যুক্ত ফ্রন্ট গঠিত হয়। এই যুক্ত ফ্রন্টের জনসভায় উপস্থিত জনগণের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরবাংলা প্রতিনিধি মাওলানা ভাসানী এবং যুবনেতা শেখ মুজিবুর রহমানের বক্তব্য উদ্দীপ্ত অনুপ্রাণিত হয় জনগণ। অতি দ্রুত যুক্ত ফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এবং এই নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। দূরদৃষ্টি সম্পন্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভবিষ্যৎবাণী করেছিলেন তখন যে এই নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টা আসন পাবে এবং তারই কথা ভবিষ্যতে সফল ফলে যে মাত্র 9টা আসনই তারা জয়যুক্ত হয়, বাকি সমস্ত আসনগুলি লাভ করে যুক্ত ফ্রন্ট। এবারে আমরা যেটা দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান। এটা অনেকভাবে প্রশ্ন আসে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? এইটার মতো গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান, এখান থেকে তার
এই জন্য তিনি বিশেষ বিশেষ কাজ করে গেছেন। প্রথম তাকে বিরোধী দলের স্রষ্টা বলা হয়। তিনি পাকিস্তান বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন যে শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন, কারণ বিরোধী যদি শক্তিশালী না হয় তাহলে সেটা একতরফা হয়ে যায়, একক সিদ্ধান্তে সব চলে। এই জন্য তিনি শক্তিশালী বিরোধী দলের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং শত প্রলোভন ও লাঞ্ছনা নির্যাতনের মুখেও গণতন্ত্রের পক্ষে তিনি ছিলেন আপসহীন একজন যোদ্ধা। সামরিক শাসনের বিরোধিতা। 1958 সালে জেনারেল ইস্কান্দার মির্জা যে সামরিক শাসন জারি করেন, পরবর্তী দ্বিতীয় সামরিক শাসনের জারির মালিক যে নায়ক ছিলেন আইয়ুব খান, সামরিক শাসন জারি করেন। পাকিস্তানের সকল নেতা ভীত হয়ে পড়েন, অনেকে আত্মগোপনও করেন, কিন্তু আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নির্ভীক চিত্তে সোচ্চার হয়ে ওঠেন। এনডিএফ গঠন। এনডিএফ গঠন অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, সংক্ষেপে যাওয়া হয় এনডিএফ। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। তারই প্রচেষ্টায় 1962 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এনডিএফ গঠিত হয়। এই জন্য আইয়ুব খান তাকে কারারুদ্ধ করেন। গণতন্ত্রের জনগণের কথাই যে শেষ কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নাই। এই জন্য তিনি বিরোধী দলের প্রতি গুরুত্ব দিয়েছেন। নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অর্থাৎ তিনি চাইছেন যে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তন হবে। একটা সাংবিধানিক বিধান অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে সরকার আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, সময় শেষ হবে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তারপর তারা সেখান থেকে চলে যাবে এবং পুনরায় নির্বাচন হবে এবং তারপর যে ম্যান্ডেট পাবে, জনগণের সমর্থন বেশি পাবে, তারা আবার সরকার গঠন করবে, যাকে বলা হয় নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতি। কিন্তু সেটা ব্যবস্থা ছিল না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এই জন্য তিনি ছিলেন ষড়যন্ত্র রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তিনি বলেছেন, আল্লাহ আমাকে এমনভাবে কাজ করার তৌফিক দিন যেন আমার মৃত্যুর পর দেশবাসী বলতে পারে হোসেন সোহরাওয়ার্দী এমন একজন লোক ছিলেন যিনি বিনা ষড়যন্ত্রের ক্ষমতায় এসেছেন এবং বিনা ষড়যন্ত্রেই দেশ সেবার প্রয়াস পেয়েছেন। আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রে আমার জীবনের মূল মন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই আমার শেষ কথা। আজীবন তিনি গণতান্ত্রিক আদর্শের প্রতি, নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। শাসনতন্ত্রের শ্রদ্ধাশীল ছিলেন। উগ্র, হঠকারী ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। তোমরা খেয়াল করবে, এটা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নে উচ্চতর দক্ষতা বা প্রশ্নে এটা আসে, যদি ব্যাখ্যা বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী যদি ব্যাখ্যা করো। এইটা ডেফিনিশন দিতে গেলে আমরা এই নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাসী দিয়ে যাবো। অর্থাৎ এখানে বুলেট বলতে বলছে শক্তিকে বোঝাচ্ছে, বলকে বোঝাচ্ছে, আর ব্যালট হচ্ছে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ জনগণের সমর্থনকে বোঝাচ্ছে। গণতন্ত্রে জনগণের সমর্থনই বড় কথা, এখানে শক্তি বা জোর দিয়ে জোর করে ক্ষমতা দখল নয়। এটাই বলা আছে যে বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। আমরা গণতন্ত্রের কথা যখন বলবো তখন আমরা বলবো যে এখানে জোরের বলে নয়, জনগণের সমর্থনই হচ্ছে মূল কথা। এটাই হচ্ছে বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। তিনি এতে বিশ্বাসী ছিলেন। মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। আইয়ুব খান ক্ষমতা দখল করার পর, সামরিক শাসন জারি করার পরই তিনি মৌলিক গণতন্ত্রের নামে একটা প্রহসন চালু করেন, যা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখানে সাধারণ জনগণের কোনো ভোটাধিকার ছিল না। মুসলিম কয়েকজনের ভোটাধিকার ছিল, যা ছিল সেই পাকিস্তানি সরকারেরই পকেটের লোক। যাই হোক, 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারি করে প্রেসিডেন্ট আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠার নামে গণতন্ত্র হত্যা ষড়যন্ত্র শুরু করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর তীব্র প্রতিবাদ করেন এবং এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে উদ্যোগী হন। এই জন্য তাকে
গ্রেপ্তার করা হয়। এই জন্যই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মময় জীবন মূল্যায়ন করে আমরা এটাই বলতে পারি যে তিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। এই জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র হিসেবে অভিহিত করা হয়। গণতান্ত্রিককামী মানুষের অন্তরে হোসেন সোহরাওয়ার্দীর আসন চিরদিনই থাকবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতাসীন থাকাকালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামকরণ করে তার প্রতি বাঙালি জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এই ছিল আমাদের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মময়